ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। কিছুক্ষণ পর গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরবেন সরকার প্রধান। আসছে বছরই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চলছে প্ল্যাটফর্ম নির্মাণ, সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্ন জয়ের 2য় বর্ষপূর্তি আজ। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার। ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এছাড়া বড় পর্দায় দর্শকদের ম্যাচ উপভোগের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন তামিম হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি সাজিদের কাছে। ওভারটা খুব ভালোভাবে শুরু করলেও কিন্তু এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশ উইকেট হারাচ্ছে। এই মুহূর্তে 4 উইকেট হারিয়ে ফেলেছে এবং একটা সময় কিন্তু পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা হলেও কিন্তু ব্যাকফুটে চলে যায়। সেমিফাইনালে যে সমীকরণ আমরা সবাই যেটা বলছি, সবাই যে স্বপ্ন দেখছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে, সেটা কিন্তু ধীরে ধীরে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশকে 12 ওভার 1 বলের মধ্যে করতে হবে 116 রান। এই মুহূর্তে বাংলাদেশ 7 ওভার 5 বলে করেছে 61 রান। তাওহিদ হৃদয় ব্যাক টু ব্যাক 2 4 মেরেছেন। তবে তারপরও এখান থেকে আসলে বাংলাদেশের জয়টা বেশ কঠিন বলা যায়, কারণ এখনও বাংলাদেশকে 55 রান করতে হবে। ওভার বাকি রয়েছে 26 বলে 55 রান করতে হবে। আমরা জানি অন্য কোনো উইকেট, অন্য কোনো দল হলে হয়তো সেই স্বপ্নটা দেখা যেত। তবে দলটা আফগানিস্তান, যাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। রশিদ খান নিজের প্রথম ওভারেই কিন্তু উইকেট তুলে নিয়েছেন সৌম্য সরকারের। তবে আসার কথা হচ্ছে একটাই, যে এখনও উইকেটে রয়েছেন লিটন দাস। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি, কিন্তু যদিও তিনি অন অ্যান্ড অফ কখনো ভালো খেলেন, কখনো খারাপ খেলেন, পারফর্ম করতে পারেন না। তবে যতক্ষণ লিটন দাস এবং তাওহিদ হৃদয় রয়েছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের সমর্থকরা কিন্তু সেই স্বপ্নটা দেখতে পারে। বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে খেলা বন্ধ ছিল অনেকটা সময়। এতক্ষণে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যাচটা গুরুত্বপূর্ণ বলে কিন্তু এখন পর্যন্ত এই ম্যাচের একটা ওভারও কাটা হয়নি। পুরো 20 ওভারের ম্যাচই চলছে। যখনই যদি ওভার কাটা যেত, বাংলাদেশের জন্য সমীকরণটা কিন্তু আরও কঠিন হয়ে যেত। তবে এই মুহূর্তে যদি বৃষ্টি আসে আর যদি খেলাটা বন্ধ হয়ে যায় আর যদি মাঠে খেলা না গড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশ জয়ী হলেও বাংলাদেশ কিন্তু আসলে সেমিফাইনালে যেতে পারবে না। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু চলে যাবে সেমিফাইনালে। 3টা দলের ভাগ্য নির্ভর করছে একটা ম্যাচের উপর। উইকেটে আমরা জানি যে বাংলাদেশ শুরুতে যে অ্যাডভান্টেজ পেয়েছিল, বারবার বিভিন্ন বেশ কয়েক দফা বৃষ্টি হওয়ায় কিছুটা কিন্তু ব্যাটসম্যানরা অ্যাডভান্টেজ পাচ্ছে। কারণ আমরা জানি বল যখন আউটফিল্ডে যাচ্ছে, কিছুটা হলেও বল কিন্তু ভিজে যাচ্ছে এবং সেটা গ্রিপ করতে কিন্তু বোলারদের প্রবলেম হয়, এবং এটার সুবিধাটা কিন্তু বাংলাদেশ দল পেয়েছে। বাংলাদেশ যে উইকেটগুলো দিয়েছে, 2-1টি আসলে বলা যায় যে 4 উইকেট গেছে, এর মধ্যে 2টো উইকেটই কিন্তু বলা যায় গিফট করেছে প্রতিপক্ষকে। সাকিব আল হাসান বিগ ম্যাচ প্লেয়ার, তবে আমরা বলতেই পারি যে সাকিব আল হাসানের একটা বাজে টুর্নামেন্ট কিন্তু এটা গেল। আজকের ম্যাচেও তিনি পারফর্ম করতে পারেননি। এবং তাওহিদ হৃদয়, যার কথা বলছিলাম, ব্যাক টু ব্যাক 4 মেরে রশিদ খানের ওভারে কিন্তু উইকেট পেয়েছে। রশিদ খান প্রথম ওভার একটা উইকেট পেয়েছিল, পরের ওভার একটা উইকেট পেয়েছে। যেটা বলছিলাম, চ্যাম্পিয়ন বোলার রশিদ খান, তার এই উইকেটের মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। সাকিব আল হাসানেরও সেই সুযোগটা ছিল, কিন্তু তিনি কোনো উইকেট পাননি, পিছিয়ে গেছেন। সাকিবের 149 উইকেট। সো বাংলাদেশের এখন মেইন লক্ষ্যটা থাকা উচিত যে এখান থেকে ম্যাচটা জয় করা, ম্যাচটা কনফার্ম করা। যদিও সেটা করতে পারে বাংলাদেশ, কিন্তু তাদের সেরা বিশ্বকাপ মিশন একটা শেষ করতে পারবে। তো আরও তথ্য জানবো, সমর্থকদের উন্মাদনা জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তামিম হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। ধীরে ধীরে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার যে স্বপ্নটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। আমরা যদি যেই লিটনকে নিয়ে এত কথা হচ্ছে, সেই লিটনও কিন্তু এখন পর্যন্ত যেই স্বপ্নটা আছে ওইটা কিছুটা বাঁচিয়ে রেখেছে। তবে এর আগে ভিনসেন্টের যে বেরসিক বৃষ্টি, তার প্রভাব কিন্তু আমরা ম্যাচে দেখতে পাচ্ছি। কেননা বৃষ্টির পরে ব্যাটিংয়ে নেমে কিন্তু বাংলাদেশের বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে আমরা তাওহিদ হৃদয় কিছুটা ভালো শুরু করার পর সমর্থকরা কিন্তু মানে একটা আশার আলো দেখেছিল। তবে হৃদয় যখন ফিরে গেছে তখন কিন্তু তাদের মধ্যে একটা হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি। তবে তারা এখনও তাদের যে স্বপ্নটা রয়েছে যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তবে এই জায়গা থেকে সেটা
অনেকটা কঠিন হয়ে গেছে, কিন্তু তারপরও বাংলাদেশ সেমিফাইনালে খেলবে এই স্বপ্নটা কিন্তু তারা দেখতেছে। কারণ হচ্ছে লিটন কুমার দাস, যে কিনা একদম শুরু থেকে এখন পর্যন্ত আছেন উইকেটে, সে ব্যাটিং করছেন। তবে উইকেটের যে ধরন, উইকেট বৃষ্টি হওয়ার পরে উইকেটের আচরণটাও কিন্তু একটু পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে লিটনেরও একটু ব্যাটিং করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। আমরা যদি বলি আসলে লিটনের আগে যদি তানজিদ তামিম কিংবা সাকিব আল হাসান বা শান্ত, তারা কিন্তু আসলে তাদের নামের যে সুবিচার, তারা আসলে টপ অর্ডার বরাবরই বেগ পোহাতে হয়েছে এবারে পুরো বিশ্বকাপ আসলে। তারপরও এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বাঁচা মরার একটা ম্যাচ ছিল, কিন্তু সে ম্যাচেও সাকিবের মতো এত এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, শান্ত একজন ক্যাপ্টেন, যার ব্যাট থেকে অ্যাটলিস্ট আজকে অনেক ভালো কিছু প্রত্যাশা ছিল সমর্থকদের, তবে তারা আজকেও ব্যর্থ হয়েছেন। তবে লিটন কিন্তু একাই চেষ্টা করছেন দলটাকে টেনে নেওয়ার জন্য। তবে জানি না কতটুকু পর্যন্ত ম্যাচটা যাবে, তবে ম্যাচটা বাংলাদেশ যে লিটনের হাতের উপরই রয়েছে। লিটন কোন পর্যন্ত আসে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতাতে পারে কিনা, সমর্থকদের স্বপ্নটা পূরণ করতে পারে কিনা, তাই এখন দেখার অপেক্ষা। টিএসসি থেকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দর্শক উন্মাদনা নিয়েছিল, এই ছিল আমার কাছে সবশেষ। বাংলাদেশ আফগানিস্তানের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে এবং এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে। ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে বেলা 11টায় গণভবনে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জাতির সামনে তুলে ধরবেন সরকার প্রধান। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত শুক্র ও শনিবার নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে 2 দেশের মধ্যে সহযোগিতামূলক 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশকে দেয়া ঋণের 3য় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 2 দিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের 3য় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী 2 দিনের মধ্যেই 3য় কিস্তির 111 কোটি 50 লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF-এর দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল। 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা। এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি IMF-এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির 68 কোটি 20 লাখ ডলার। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ। বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে 68 কোটি ডলারের পরিবর্তে 111 কোটি 50 লাখ ডলার অনুমোদন করেছে। IMF-এর দেয়া ঋণের একটি অংশ জলবায়ু তহবিলের, যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চায় সংস্থাটি। এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা 5.34 বিলিয়ন ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে 14.76 বিলিয়ন ডলার। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
আসছে বছরেই শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনেই কমপক্ষে 5টি করে এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি। এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়স্ক করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নজয়ের বছর পূর্তি আজ। 2 বছর আগে আজকের দিনটিতে এই পদ্মা সেতুর উদ্বোধন হয়। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা ধাবিত হয় বিশেষ উচ্চতায়। এখন সড়ক পথের সঙ্গে রেল পথেও নিয়মিত চলছে ট্রেন, তাই দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব। এরই মধ্যে সেতুতে প্রায় 1.25 কোটি যানবাহন পারাপারে রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই করছে। নাসির উদ্দিন উজ্জ্বলের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে বেঁধেছে একই সুতোয়। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের এই দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরই দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। এখন উপরতলায় সড়ক পথের সঙ্গে নিচতলায় রেলপথে ট্রেন চলছে রাত দিন। দক্ষিণে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সব সেক্টরেই বড় পরিবর্তন এসেছে। পদ্মা সেতু হতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে, যা আমরা আশা করতে পারি নাই। 2 বছরে পদ্মা সেতুর এই পার ওই পার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে। সড়কপথ ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ যুক্ত হতে পেরেছে রাজধানীতে। প্রকল্প শেষ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এখানে এটি মেইনটেনেন্সের কাজও চলমান থাকবে, তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না। সেতু চালুর 2 বছরে প্রায় 1.25 লাখ যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু থেকে 2 বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় জমা পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জের এই
উত্তর কটালপুর বাজার যেটি, এই বাজারটি পুরো পানিতে তলিয়ে আছে আজকে ৮-৯ দিন ধরে। এই এলাকার ব্যবসায়ীরা মানবতর জীবনযাপন করছে। শুধু এই এলাকা নয়, এই উত্তর কটালপাড়া পুরো গ্রাম যেটি রয়েছে, সেই গ্রামের মানুষরা এই এলাকায় চলাচল করার একমাত্র বাহন হচ্ছে গিয়ে নৌকা, এবং প্রত্যেকটি বাড়িঘরে পানি আছে। প্রত্যেকটি জায়গা আপনি দেখতে পাচ্ছেন আমি নৌকা দিয়ে চলাচল করছেন। এবং শুধুমাত্র এই এলাকা নয়, এই কুশিয়ারা নদীর অববাহিকা যে কয়টি উপজেলা রয়েছে, এই ফেঞ্চুগঞ্জের 5টি ইউনিয়ন, বিয়ানীবাজার, ওদিক দিয়ে হচ্ছে গিয়ে ওসমানীনগর সহ এই পুরো এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য নদীর পানি, সুরমা নদীর পানি অনেকটাই নেমে গিয়েছে, বা কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে অনেকটা নামছে, কিন্তু এই জায়গায় ফেঞ্চুগঞ্জে পানি নামছেই না। গতকালকে রাত 6টা থেকে আজকে 9টা পর্যন্ত, এই সকাল 9টা পর্যন্ত 1 সেন্টিমিটার পানিও নামেনি এই কুশিয়ারা নদীতে। এই কুশিয়ারা নদীর পানি নামার কারণে এই এলাকার মানুষের কষ্ট, এই এলাকার মানুষের দুর্ভোগ, এই এলাকার মানুষের দুর্দশা কমছে না। এর কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এই কুশিয়ারা নদীর পানি গিয়ে যে সমস্ত হাওরে পড়ার কথা, যে সমস্ত জায়গা দিয়ে ঢুকার কথা, সেই সমস্ত জায়গা কিন্তু বন্ধ হয়ে আছে, অর্থাৎ উপচে পানি পড়ছে। সেই সমস্ত হাওরগুলো পানিতে টইটুম্বর হয়ে আছে। এ কারণে কুশিয়ারা নদীর পানি নামছেই না, এবং না নামার কারণে মানুষের দুর্গতিও কমছে না। অন্যদিকে যদি বলি, সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, এই সমস্ত যে সমস্ত এলাকার সুরমা অববাহিকায় আছে, সে সমস্ত জায়গার কিন্তু পানি কমে যাচ্ছে। সে সমস্ত জায়গার মানুষ কিন্তু উঠে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, এবং যদিও ক্ষতবিক্ষত অবস্থায় আছে, তারপরে চেষ্টা করছে সেই সমস্ত জিনিস মেরামত করে সেই সমস্ত বাড়িঘরে ফিরে মোটামুটি নিজের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে মেরামত করে ঘুরে দাঁড়াতে। কিন্তু এই সমস্ত এলাকার মানুষ ঘুরে দাঁড়ানোর মতন এখন পর্যন্ত সময় হয়নি। মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর পানি না নামার কারণে ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষ যে দুর্ভোগে রয়েছে তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে। দেশের বাইরের খবর, বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের প্রকাশের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। BPS-এর বিবৃতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে BPS-এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন,
ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন কিছুক্ষণ পর গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরবেন সরকার প্রধান। এবং আসছে বছরেই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ, চলছে প্ল্যাটফর্ম নির্মাণ, সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্ন জয়ের 2য় বর্ষপূর্তি আজ। এই ছিল সময় সংবাদে। সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।